আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে কথা বলবো কপোতাক্ষ নদের সেই বিখ্যাত 30টি এমসিকিউ নিয়ে, যেই 30টা এমসিকিউ সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঘুরে ফিরে পরীক্ষায় এই এমসিকিউগুলোই আসে। সতত হেন তুমি পড়ো মোর মনে, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের সেই ভরসাই নগরীতে বসে তার শৈশবের সেই স্মৃতিগুলোকে মনে করতেছিলেন, তখন তিনি নিজেও হয়তোবা জানতেন না তার এই সনেটই হবে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম সনেট। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই কপোতাক্ষ নদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিগত 10 বছরে যেই এমসিকিউগুলো ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় এসেছে, এমন 30টি এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। এখানে বোঝানো হয়েছে যে আসলে এই প্রথম লাইন দ্বারা সেই আড্ডাটা আজ আর নেই, এই উভয় ক্ষেত্রেই এখানে অতীতকে মনে করে কাতর হওয়ার বিষয়টি মুখ্য। এখানে এখানে আসলে বুঝিয়েছে সেই আবেগপ্রবণ যে সেই অতীতে যেই আড্ডাগুলো দিয়েছে সেগুলো আজ আর নেই, সেগুলো কোথায় হারিয়ে গেল, একটা আবেগ বুঝিয়েছেন। এখানে আবার বলেছেন যে উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে, মানে এই উদ্দীপকে আসলে আবেগ নিয়ে বিষয়টা বোঝা যাচ্ছে, যে উদ্দীপকটা কোনো আবেগীয় বিষয় বোঝাচ্ছে এই 2টা লাইন দ্বারা, 4টি লাইন দ্বারা। এখানে আবার প্রশ্ন করেছে উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে, মানে কপোতাক্ষ নদে অবশ্যই যে এই যে আবেগময় স্মৃতি মনে হয়েছে এখানে উদ্দীপকে বোঝা যাচ্ছে। তো কবিও ফ্রান্সের সেই ভরসাই নগরীতে বসে যে কপোতাক্ষ নদকে মনে করেছেন, সেই শৈশবের দিনগুলোকে মনে করেছেন। তো এটার সাথে স্মৃতিকাতরতা, মানে এই যে স্মৃতি মনে হচ্ছে, এই দিক থেকে আসলে মিলে যাচ্ছে। তো কবিতায় কোন দিকটি প্রতিফলিত হয়েছে, তো এখানে অবশ্যই স্মৃতিকাতরতা হবে, দেশপ্রেম হবে না, স্নেহকাতরতা হবে না, কারণ দেশপ্রেম কবিতায় হয়তো বা পেয়েছে, কিন্তু আসলে এখানে যে এই যে উদ্দীপক রয়েছে, উদ্দীপকে কিন্তু আসলে দেশপ্রেম পায় নাই প্রকাশ, উদ্দীপকে প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা। তো স্নেহকাতরতাও উদ্দীপকে প্রকাশ পায়নি, এই তিনটার একটাও প্রকাশ পায়নি, উদ্দীপকে প্রকাশ পেয়েছে মূলত স্মৃতি মনে হচ্ছে। তাহলে অবশ্যই কপোতাক্ষ নদেও অবশ্যই এই স্মৃতি নিয়েই। তো এই বিষয়টাই এখানে তাহলে অপশন হচ্ছে হলো অ্যান্সার খ। আমরা এখন চেক করে দেখি আসলে এর অ্যান্সার কি। এই দেখুন, সঠিক অ্যান্সার হচ্ছে স্মৃতিকাতরতা, খ। এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে কপোতাক্ষ নদ কবিতায় প্রথম 8 চরণের অন্তমিল বিন্যাস কোনটি। এটা আসলে একটা মুখস্থ টাইপের একটা বিষয়। এখানে আসলে এটা মুখস্থ যে এই কপোতাক্ষ নদ কবিতার যে 8 চরণের অন্তমিল বিন্যাস রয়েছে, এটি আসলে হচ্ছে যে যেমন ক খ ক খ ক খ ক খ খ ক, এরকম এটা মুখস্থ টাইপের। এটা মেবি অ্যান্সার হচ্ছে হলো খ। এগুলো একটাও হবে না, ক খ ক গ, ক খ খ গ, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এখানে অ্যান্সার হবে গ, ক খ ক খ ক খ খ ক, এটা হবে অ্যান্সার। তো আমরা চেক করে দেখি অ্যান্সারটা কি। দেখুন অ্যান্সার হচ্ছে গ, এটা। এরপরে হচ্ছে 3 নম্বরে চতুর্দশ পদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল বিন্যাস হচ্ছে। এখানে এটার অ্যান্সার, এটাও হচ্ছে একটা মানে মুখস্থ টাইপের অ্যান্সার। এগুলো আসলে মনে রাখতে হবে, এগুলো মনে রাখা ছাড়া আসলে কোনো উপায় নাই, কোনো এর জন্য আসলে টেকনিক নেই। টেকনিক ছাড়া এগুলো মনে রেখে আসলে অ্যান্সার করতে হবে। এখানে আসলে 1 নম্বরটা আসলে যাচ্ছে ক খ খ গ, ক খ খ গ, এটা সেই আগের মতো আসলে মিলে যাচ্ছে। কিন্তু এখানে যে 2 নাম্বারটা দেখা যাচ্ছে আসলে মিস, ক খ গ ক, এই যে এরকম কোনো মিল বিন্যাস এখানে আসলে নেই। তো আমি শিওর 2 নাম্বারটা এটা আসলে অ্যান্সার হবে না। ক খ গ ক, ক খ গ গ, এরকম আসলে কোনো আমরা এখানে পাই নাই। তো এটা 2 নাম্বারটা হবেই না শিওর। তো 2 নাম্বারটা যেহেতু শিওর, এখানে আমরা 2 নাম্বারটা বাদ দিচ্ছি, যে কতে 2 আছে এটা বাদ, খতে 2 নেই এটা আমরা রাখতে পারি, যেমন গতে 2 আছে, গ বাদ, ঘতে 2 আছে, তার মানে এই তিনটাই বাদ, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এইভাবে বহুপদীগুলো যদি দেখা যায় যে
একটা যদি কোনোভাবে শিওর হওয়া যায় যে আসলে এইটা অ্যান্সার হবে না, তাহলে সঠিক অ্যান্সার খুঁজে পাওয়া যায়। এখন আমি এখানে শিওর 2 নাম্বারটা অ্যান্সার হবে না, তো 2 নাম্বারটা যেখানে যেখানে আছে সেটা বাদ। যেমন ক নাম্বারে আছে ক নাম্বারটা বাদ, গ নাম্বারে আছে গ নাম্বারটা বাদ, এবং ঘ নাম্বারে আছে ঘ নাম্বারটাও বাদ। তো এই 3টা বাদ দিলে অ্যান্সার থাকে একটাই, খ নাম্বারে। তো আমি শিওর অ্যান্সার খ। তো আমরা যাচাই করে দেখি, এটা অ্যান্সার হচ্ছে, এই যে অ্যান্সার হচ্ছে খ। এরপরে হচ্ছে নাম্বার 4, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সর সেই শবরী তিতাস। উক্ত কবিতাংশের ভাবের সাথে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্যগত চরণ আসলে কোনটি? মানে কবিতার সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের সাথে? এই যে এই 2 লাইন, 2 উপরে যে উদ্দীপক রয়েছে, এটা আসলে কবিতার কোন মানে চরণগুলোর সাথে আসলে মিলে? যেমন এখানে আসলে বুঝিয়েছে যে, যেমন নির্জনে বসে পুরোনো দিনের কথা যে ভাবছেন, এরকম কিছু একটা আসলে দেখাচ্ছে। অবসাদে ঘুম নেমে এলে আসলে যে ঝিকিমিকি সেই সরবী তিতাস, এরকম দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে আসলে একাকী বসে নদের কথা ভাবার কথা যে বলেছেন, ভাবগত মিল রয়েছে এখানে আসলে। যেমন সতত তোমার কথা ভাবি এ বিরলে, এখানে অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই সবরী তিতাস, এই দুইটার সাথে আসলে এখানে মিল দেখা যাচ্ছে, এই জন্যই অ্যান্সার হচ্ছে খ। এরপরে নাম্বার 5, মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন পাঙ্গক্তির সাথে কপোতাক্ষ নদ কবিতার কোথায় সাদৃশ্য? আসলে এখানে আসলে 5 নাম্বারটা অ্যান্সার দেখা যাচ্ছে আসলে, যেমন মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে, মানে জ্যৈষ্ঠের দুপুরে কিছু একটা মনে পড়ে। আসলে এখানে কিন্তু মনে পড়ে কিছু একটা, তার মানে স্মৃতি। এই যে স্মৃতি, পলায়ন পাঠশালা, যাই কিছু হোক, পলায়ন পাঠশালা মনে পড়ে, কিন্তু আসলে এটা স্মৃতি। পাঙ্গক্তির সাথে কপোতাক্ষ নদ কবিতার সাথে কোথায় সাদৃশ্য? আমি শিওর যে এখানে আসলে স্মৃতি, যেমন পাঠশালা মনে পড়ে, এটা পুরনো মানে অতীতের একটা বিষয়, তো এই জিনিসটা মনে পড়তেছে মানে এটা একটা স্মৃতি, তার মানে আমি শিওর স্মৃতি। তো কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতি রয়েছে, তার মানে স্মৃতি মিলে গেলে অ্যান্সার হচ্ছে ক, আমি শিওর। তো আমরা এখন অ্যান্সার দেখব কি, এই যে অ্যান্সার হচ্ছে ক। নাম্বার 6, কপোতাক্ষ নদ কবিতায় কাকে আসলে প্রজা বলা হয়েছে? এখানে আসলে প্রজা বলা হয়েছে কাকে? নাম্বার 6, আসলে কপোতাক্ষ নদকেই এখানে প্রজা বলা হয়েছে। এর কারণ হচ্ছে যে আসলে বঙ্গোজ্জনের কানে এখানে নদ সাগরের উদ্দেশ্যে জল বয়ে নিয়ে যায়, তাকে আসলে প্রজা হিসাবেই কল্পনা করা হয়েছে, তিনি কিছু একটা বয়ে নিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যে নাম্বার 7, কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? এর আগে আমরা নাম্বার 6 দেখেছি যে নদী আসলে কিছু একটা বয়ে নিয়ে যায়, এই জন্য সেই কপোতাক্ষ নদকে আসলে প্রজার সাথে তুলনা করা হয়েছে। তো এই জন্য এখানে অ্যান্সার হচ্ছে যে এটাও নদকেই, সেই কপোতাক্ষ নদকে। এখানে আসলে সাগর নাই, বাড়ি কেউ নাই, জন্মভূমি, এগুলো আসলে ডিস্ট্রাকশন। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক। তো আমরা চেক করে দেখি যে সঠিক অ্যান্সার হচ্ছে ক। নাম্বার 8, কপোতাক্ষ নদ কবিতায় কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের কোন পাঙ্গক্তিতে? সতত হে নদ তুমি পর মোর মনে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, লাইসে যে তব নামবঙ্গের সঙ্গীতে। আসলে এখানে এই নাম্বার 8-এ অ্যান্সারটা হবে হচ্ছে দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। আসলে এখানে যে জন্মভূমি স্তনে, মানে বুকের মাঝে জন্মভূমি, বুকের ভিতরে থাকে, মানে যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি বা বেশি কেয়ার করি, সে আসলে বুকের ভিতরে থাকে। দুগ্ধ স্রোত রূপী সেই, মানে এটাকে সব থেকে এইখানকার মধ্যে মানে বেশি গুরুত্ব, মানে বেশি দেখাচ্ছে, এজন্য আসলে এটা সীমাহীন মানে ভালোবাসা, প্রেম ফুটে উঠেছে। তাই অ্যান্সার হচ্ছে 2। মানে যেমন এই যে লাই আছে তো বঙ্গের সঙ্গীতে, মোর মনে, এই দুইটার আসলে বুক, এটা হচ্ছে সব থেকে মানে গভীর, এই জন্য অ্যান্সার হচ্ছে 2। আমরা এখানে চেক করে দেখি, এই যে অ্যান্সার হচ্ছে 2। নাম্বার 9, লাইসে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এখানে কার নামের কথা বলা হয়েছে? আসলে লাইসে যে তব নাম, কবির নামের কথা বলা হয়েছে নাকি আসলে কপোতাক্ষ নদের কথা এখানে আসলে নাম দ্বারা আসলে এটা বোঝানো হয়েছে? এখানে আসলে যে কবি যে প্রবাসে বসে তার লেখনী বা সঙ্গীতে কপোতাক্ষ নদ যে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন, তাই এখানে আসলে
যে কপোতাক্ষ নদকেই তিনি আসলে মনে করেছেন, স্মৃতি মনে করেছেন। লাইসে যে তব নামবঙ্গের সঙ্গীতে, এখানে আসলে সেই নদটাকেই বোঝানো হচ্ছে, কপোতাক্ষ নদকেই আসলে বোঝানো হচ্ছে। তো আমরা অ্যান্সার চেক করে দেখি। এই যে অ্যান্সার হচ্ছে কপোতাক্ষ নদের, মানে কপোতাক্ষ নদকে আসলে সে সেখানে মনে করেছিল। পুরনো সেই দিনের কথা ভুলবে কি রেহায়, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। কপোতাক্ষ নদ কবিতার সাথে উদ্ধৃতাংশের মিল রয়েছে, মানে এই উদ্ধৃতাংশের সাথে কপোতাক্ষ নদের আসলে কোথায় মনে রয়েছে, পুরনো সেই দিনের কথা আসলে ভোলা কি যায়, কি করে ভুলবো সেই পুরনো দিনের কথা, মানে কোনো কিছু একটাকে মিস করতেছে, সেগুলো আসলে ভোলা যায় না, তার মানে স্মৃতি। তো এখানে আসলে উদ্ধৃতাংশের কবিতার সাথে কিসের সাথে মিল, কবিতায়ও কিন্তু আসলে স্মৃতি কাতরতা নিয়েই আসলে হয়েছে। তো এখানে স্বদেশ চেতনায় না, মানুষের প্রতি ভালোবাসা না, অমরত্বের আকাঙ্ক্ষা, মানে এখানে হবে স্মৃতি কাতরতায়। তো আমরা চেক করে দেখি, যে আনসার হচ্ছে স্মৃতি কাতরতায়। 11 নম্বর, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি আসলে। মাইকেল মধুসূদন দত্তের আসলে অমর কীর্তি, এটা হচ্ছে মুখস্থ টাইপের, এটা কবি মানে লেখক পাঠ পরিচিতি যে রয়েছে ওখানে আপনারা পেয়ে যাবেন। মেঘনাদ বধ কাব্য আসলে কবির অমর কীর্তি, মানে এটা মুখস্থ আপনারা একটু মনে রাখবেন। এরপর হচ্ছে যে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে আসলে, এই 12 নম্বর প্রশ্নের। এখানে আসলে আমাদের এই যে সততে হেন তুমি পরমর মনে, এটাই আসলে এখানে বুঝেছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, এটা আসলে এই গ নম্বর অপশনকেই বোঝাচ্ছে, সততে হেন তুমি পরমর মনে। দেখে আমরা চেক করে দেখি, এই যে এটার অ্যান্সার হচ্ছে ঘ। 13 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় প্রকাশ পেয়েছে, আসলে কি প্রকাশ পেয়েছে কপোতাক্ষ নদ কবিতায়। দেশের প্রতি কবির প্রবল অনুরাগ, মাতৃভাষার প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা, দেশের মানুষের প্রতি কবির অসীম দরদ, আসলে কোনটি এই 13 নম্বর প্রশ্নে আসলে প্রকাশ পেয়েছে। তো এখানে আমার মনে হচ্ছে যে 13 নম্বরে আসলে দেশের প্রতি কবির প্রবল অনুরাগ, হ্যাঁ দেশের প্রতি তো অবশ্যই প্রবল অনুরাগ দেখা দিয়েছে। মাতৃভাষার প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা, আসলে এই যে এইখানে কেমন যেন মনে হচ্ছে যে আসলে মাতৃভাষার প্রতি এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে কবিতার মধ্যে উল্লেখ নাই। তো দেশের মানুষের প্রতি আমরা একটু হোল্ডে রাখি, দেশের মানুষের প্রতি কবির অপরিসীম দরদ, হ্যাঁ দেশের মানুষের প্রতি অবশ্যই অপরিসীম মানে দরদ দেখা দিয়েছে এখানে, না হলে তো আর কবি সেই কপোতাক্ষ নদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এইসব কাহিনী নিয়ে আসলে লিখতেন না। দেশের মানুষের প্রতিও আসলে কবির ভালোবাসা আছে। তো এখানে আসলে মাতৃভাষা নিয়ে আমরা কবিতার মধ্যে কোনো কিছু পাই না, তার মানে 2 নম্বরটা হবে না। তো এখানে আনসার এই 1 আর 3 হবে। 1 আর 3 কোথায় আছে, এই যে নাম্বার গ, চেক করে দেখি আমরা, হ্যাঁ এই যে অ্যান্সার 13 নম্বর অ্যান্সার নাম্বার গ। 14 নম্বরে আর কি হবে হে দেখা, এখানে কি প্রকাশ পেয়েছে, এখানে আসলে কি প্রকাশ পেল, আর কি হে হবে দেখা, এখানে অসহায়ত্ব প্রকাশ পেল নাকি অনিশ্চয়তা নাকি বিরহ নাকি সংকোচ, আসলে এখানে কি প্রকাশ পেয়েছে এই 14 নম্বরে। আসলে আর কি হবে হে দেখা, মানে দেখা হবে কি হবে না, এটা আসলে মানে সন্দেহ আছে এখানে একটা, দেখা হতেও পারে নাও হতে পারে। তো এই যে সন্দেহ, এই জন্যই এখানে এই যে অনিশ্চয়তা, এই যে সন্দেহ অনিশ্চয়তা, আমরা চেক করে দেখি, এই যে অনিশ্চয়তা মানে দেখা হবে কি না আসলে নিশ্চিত নাই। এরপর হচ্ছে 15 নাম্বার 15, কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের ছন্দ মিল আসলে কোনটি, এই যে এটা হচ্ছে মুখস্থ টাইপের অ্যান্সার, এটা আসলে অ্যান্সার হবে গ ঘ গ ঘ গ ঘ, এই যে এইটা মানে ষষ্ঠকের নিচের যে কবিতায় 6 চরণ থাকে সেটা আসলে এই রকম মানে ছন্দবিন্যাসে থাকে বাংলায়, আমরা চেক করে দিই, হ্যাঁ অ্যান্সার এটাই। 16 নম্বরে, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন, ফ্রান্সের সেই ভরসাই নগরীতে বসে কবি শৈশবের সেই স্মৃতিগুলোকে মনে করতেছিলেন। তাহলে কি হবে, ভারতে, আরে ভারতে না, ইতালিতে না, ইংল্যান্ডে না, ফ্রান্সে, ফ্রান্সের ভরসাই নগরীতে ছিল। চেক করে দেখি আমরা, হ্যাঁ এই যে ফ্রান্সে। 17 নম্বরে হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতার কোন পাঙ্গুক্তির মধ্যে কবির সব থেকে মানে সব দেশ প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে, আসলে কোন লাইনে, লাইসে যে তব বঙ্গের সঙ্গীতে সতত হে নদ তুমি পরমর মনে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখানে আসলে আমার মনে হচ্ছে মানে সব দেশ প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আসলে ঘটেছে কোন লাইনের দ্বারা,
আমার এখানে আসলে মনে হচ্ছে যে দুগ্ধ স্রোত রূপে তুমি জন্মভূমি স্থানে বুকের মাঝে, আমরা আসলে যাকে বেশি ভালোবাসি বা যাকে বেশি গুরুত্ব দিই তাকে আসলে বুকের মাঝেই রাখি। তার মানে এই তিনটা হবে না এখানে, এটা হচ্ছে আমরা চেক করে দেখি। হ্যাঁ, অ্যান্সার গ, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্থানে, এটাই আসলে মানে এখানেই সব থেকে বেশি আসলে মানে প্রেম প্রকাশ পাইছে, তার মানে অ্যান্সার এটাই। 18 নম্বরে একটা উদ্দীপক আছে, নিজের উদ্দীপকটি পরে 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৌষের কাছাকাছি রোদমাকা সেই দিন ফিরে আর আসবে কি না কখনো, আসবে কি কখনো, মানে এই যে এখানেও একটা অনিশ্চয়তা বিষয় আসলে এখানে দেখা যাচ্ছে, অনিশ্চয়তা। পৌর পৌষের কাছাকাছি রোদমাকা সেই দিনে ফিরে আর আসবে কি কখনো, মানে স্মৃতি আসবে কি আসবে না, একটা অনিশ্চয়তা আছে এখানে, আবার একটা স্মৃতি। কপোতাক্ষ নদ কবিতা কোন বিষয়টি আসলে উদ্দীপকে মানে প্রকাশ পেয়েছে কপোতাক্ষ নদ কবিতায়? এখানে অবশ্য অনিশ্চয়তা বা স্মৃতি এই ধরনের কিছু একটা বোঝাচ্ছে। আত্মনিবেদন না, দেশপ্রেম না, প্রকৃতিপ্রেম না, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম, আত্মপ্রেম এগুলো কবিতায় বুঝেছে, কিন্তু এইখানে বোঝায়নি। এইখানে বুঝিয়েছে স্মৃতিকাতরতা বা স্মৃতিকাতরতা এবং কি হচ্ছে যে অনিশ্চয়তা। তার মানে এখানে অনিশ্চয়তা নেই, স্মৃতিকাতরতা, অবশ্যই স্মৃতিকাতরতা হবে। দেখে আমরা অ্যান্সারে কি, এই যে অ্যান্সারে ঘ, স্মৃতিকাতরতা। 19 নম্বরে উদ্দীপকের মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে? সতত হেনত তোমার কথা ভাবিয়ে বিরলে, আর কি হবে হে দেখা যতদিন যাবে, লাইসে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, জুড়াই এ গান আমি ভ্রান্তির ছলনে। এখানে আসলে অ্যান্সার কি হবে? উদ্দীপকের মূল বক্তব্য নিচের কোন চরণে আসলে ফুটে উঠেছে? আর কি হবে হে দেখা যতদিন যাবে। আসলে উদ্দীপকের মূল বক্তব্য, উদ্দীপকটা কি ছিল? এই যে অনিশ্চয়তা, অনিশ্চয়তা মানে নিশ্চিত নেই। এই যে আর কি হবে হে দেখা মানে নিশ্চিত নাই, দেখা হতেও পারে নাও হতে পারে যতদিন যাবে, তার মানে এই যে এইটার সাথে এইটার অ্যান্সার হবে খ, এই যে অ্যান্সার হবে খ। 20 নম্বরের চতুর্দশ পদী কবিতায় কবিতার অষ্টকে থাকে, মানে অষ্টকে কি থাকে? চতুর্দশ পদী কবিতার অষ্টকে কি থাকে, মানে এই সনেটের অষ্টকে আসলে কি থাকে? ভাবের প্রত্যা মানে প্রবর্তনা, ভাবের ব্যাখ্যা, উপসংহার নাকি ভাবের পরিণতি? আসলে চতুর্দশ পদী কবিতায় আসলে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে, যেটা হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন, মানে এটা পাঠ পরিস্থিতির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো দেখে আমরা অ্যান্সারটাকে, ভাবের প্রবর্তনা। 21 নম্বরে সতত যে মতির লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, এ চরণে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? স্বদেশ প্রেম, মাতৃভাষার প্রতি ভালোবাসা, কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা, পিতামাতা থেকে দূরে থাকার কষ্ট। আসলে কোনটি প্রকাশ পেল এই প্রশ্নের উত্তরে? আসলে এখানে যে নদীর প্রতি যে মায়াবী গভীর ভালোবাসা, এই যে নিশার স্বপনে, মানে স্বপ্নে দেখতো এরকম কিছু একটা বোঝাচ্ছে। তার মানে এখানে আসলে এই যে কপোতাক্ষ নদের যে স্মৃতি মনে হতো, এইটার প্রতি আসলে এই ভালোবাসাই এখানে প্রকাশ পেয়েছে। আমরা চেক করে দেখি, এই যে এখানে আসলে কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা এটাই প্রকাশ পাইছে। এরপরে হচ্ছে যে এই যে আরেকটা উদ্দীপক, নিচের উদ্দীপকটি পরে 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডেকো। এটা আসলে অন্য একটি মানে উদ্দীপক বানানো। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে? আসলে এখানে কি, এখানে আসলে কোন মানসিকতাটা ব্যক্ত হয়েছে? আসলে উদ্দীপকের ব্যক্তিটি আসলে স্বদেশের জন্য যে কাঁদছেন বা সরাসরি কপোতাক্ষ নদ কবিতার যে মূল চেতনা রয়েছে, এরকমই আসলে কিছু একটা মানে এখানে ধারণ করতেছে। তার মানে অবশ্যই এই 22 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে স্বদেশ প্রেম, মানে অ্যান্সার গ। তো আমরা একটু চেক করে নিশ্চিত হই, হ্যাঁ অ্যান্সার হচ্ছে গ। 23 নম্বরে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, মানে এই যে উদ্দীপকে আসলে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সতত হেনদ তুমি বড় মোর মনে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে, আর কি হবে হে দেখা, এই যে আবারও সেই একই ধরনের কথা, একই ধরনের বাঙ্গোক্তি। সতত হেনদ তুমি পর মোর মনে, হ্যাঁ অবশ্যই, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, আর কি হবে হে দেখা এখানে আবার দেখাচ্ছে। আসলে কবি উদ্দীপকে ভাবের সাথে কবিতার তিনটি দিকে আসলে মানে প্রকাশ পায়, যেমন আকুতি, সতত হেনত তুমি পর মোর মনে। এরপরে হচ্ছে যে যেমন
কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এই যে কার জলে মিটে, এটা আসলে স্বদেশ প্রেম, দেশপ্রেম এরকম কিছু একটা বোঝাচ্ছে। আর কি হবে হে দেখা, যেমন দেখা হবে কি না, অনিশ্চয়তা, আসলে মমতা এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাই 23 নম্বরে আমার মনে হচ্ছে তিনটা হবে, আমরা একটু শিওর হই। হ্যাঁ, 23 নম্বরের আনসার তিনটাই, 1 2 তিনটাই হবে। 24 নম্বরের নাম, নাম তার এ প্রবাসে মজি প্রেম, ভাবের লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, চিত্রকল্পে যা ফুটে উঠেছে। আসলে এই যে নাম তার এ প্রবাসে মজি প্রেম, ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এই যে এইটুকুর মধ্যে আসলে কি প্রকাশ পাইল? বিরহের ব্যাকুলতা, সান্নিধ্যের উদ্বেলতা, বিচ্ছেদের প্রতিকূলতা, ভালোবাসার আকুলতা, কি প্রকাশ পেয়েছে আসলে এই চরণটিতে? আসলে এখানে শৈশবের যে সেই স্মৃতির যে টান, সরাসরি আসলে পাঠ্য বইয়ের এই বিষয়টাই মনে হচ্ছে যে মজিব প্রেম ভাবে লইয়াছে যে যত তব নাম বঙ্গের সঙ্গীতে। আসলে এখানে বিরহের ব্যাকুলতাই আমার মনে হচ্ছে আনসার, আমরা নিশ্চিত হয়ে দেখতে পারি। মাউস কোথায় গেল? হ্যাঁ, সান্নিধ্যের, ও সরি সরি, এই 24 নম্বরের আনসার হচ্ছে যে সান্নিধ্যের আসলে উদ্বেলতা অ্যান্সার হবে। সান্নিধ্যের উচ্চলতা, ওয়েট আমি একটু, হ্যাঁ ঠিক আছে। 25 নম্বরে মিসামণি মুক্ত হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নেই আর, কবিতাংশের বাপ নিচের কবিতার প্রকট হয়ে ধরা দিয়েছে। আসলে এটার অ্যান্সার কি হবে 25 নম্বরে? আসলে এখানে শৈশবে যে স্মৃতির যে টান, যেমন মিছামণি মুক্ত হোম, স্বদেশের প্রিয় প্রেম, এই যে তার চেয়ে রত্ন আর নেই, এখানে আসলে স্বদেশ প্রেম এরকম কিছু একটা বোঝাচ্ছে। তার মানে এখানে তো জীবন সঙ্গীত, সেই দিন এই মাঠ, আমার পরিচয়, এগুলো কিছুই হবে না। এখানে অবশ্যই কপোতাক্ষ নদ হবে। কপোতাক্ষ নদের প্রশ্ন নেই, যে অবশ্যই কপোতাক্ষ নদ। 27 নম্বরে নিচের উদ্দীপকটি পড়ে 26 এবং 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। অবসাদে ঘুম নেমে এলো, আবার দেখেছি সেই ঝিকিমিকি সরবীতি দাস, কি গভীর জল ধরা সরালো হৃদয় আমার, এই যে আগেরই সেই উদ্দীপক। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, সেই ঘুরে ফিরে একই ধরনের প্রশ্ন আমরা অনুভব করতেছি, সেই স্মৃতিকাতরতা, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এখানে। আসলে এই 26 নম্বরের অ্যান্সারটাও স্মৃতিকাতরতাই হবে। এই যে অবসাদে ঘুম নেমে, সেই একই কথা, এটা তো আর আমার মনে হচ্ছে না দেখে। হ্যাঁ, অবশ্যই স্মৃতিকাতরতা। 27 নম্বরে ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে, তা হলো আসলে এই উদ্দীপকে কোন দিকটি আসলে এই আপনার 27-এ ফুটে উঠলো? সততহীন তোমার কথা ভাবিয়ে বিরলে, এটা নাকি জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, নাকি এটা, নাকি বহু দেশে দেখে এসে বহু নদ দলে? মানে ফুটে ওঠার দিকটি আসলে দেখি আমি এটা বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে বহু দেশে দেখি আসি বহু নদ দলে। 3 নাম্বারটা আমার মনে হচ্ছে হবে না। 3 নাম্বারটা কোথায় আছে? এই যে, হ্যাঁ, বহু দেশ দেখে, এটা আসলে এইখানে আসলে উদ্দীপকের সাথে এখানে মিল নেই কোনো। তার মানে 3 যেখানে আছে সেটা বাদ দেই। খ নম্বরে 3 এটা বাদ দিলাম, ঘ নম্বরে 3 এটা বাদ দিলাম, গ নম্বরে 3 এটা বাদ দিলাম। তার মানে অ্যান্সার ক, এটাই 3 নাই, তার মানে এটাই অ্যান্সার। আমরা একটু শিওর হই। হ্যাঁ, এই যে অ্যান্সার ক। 28 নম্বরে কপোতাক্ষ নদ কবিতায় কবি বঙ্গজন বলতে আসলে কাকে বুঝিয়েছেন? এখানে কপোতাক্ষ নদকে, বঙ্গদেশের জনগণকে, বাংলা সাহিত্যকে, প্রবাসী বাঙালিকে, কাকে আসলে এখানে বুঝিয়েছেন কবি? আসলে এখানে কপোতাক্ষ নদ কবিতায় বঙ্গজ, অবশ্যই বঙ্গজ জন, জন মানে মানুষ, বঙ্গজ মানে বাংলা, তার মানে বাংলার মানুষ, তার মানে বাংলাদেশের মানুষ। এই যে এখানে আছে বঙ্গদেশের জনগণকে, হ্যাঁ অবশ্যই বঙ্গদেশের জনগণকে। হ্যাঁ, এই যে অ্যান্সার খ। এরপরে হচ্ছে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নেহি কোনো ঘুম অতি, ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিচের কোন চরণের ভাবের মিল রয়েছে? আসলে ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন, আর কি কোথায় আসলে ফিরে পাবো সেই জীবন। হ্যাঁ, উদ্দীপকের চরণে আসলে হায় আর কি ফিরে পাবো, এটা আসলে আক্ষেপ বোঝাচ্ছে, আল্লাহ আফসোস, ফিরে কি পাবো,
অনিশ্চয়তা, হাহাকার, এরকম কিছু একটা আসলে এখানে বোঝাচ্ছে এর অ্যান্সার। আর কি হবে হে দেখা যত দিন যাবে, আর কি হবে হে দেখা যত দিন যাবে, এখানে আসলে অনিশ্চয়তা বোঝাচ্ছে। তো এটার অ্যান্সার আমার মনে হচ্ছে যে ঘ নম্বরের সাথে মিলবে। আমরা দেখি, হ্যাঁ, এটার অ্যান্সার ঘ নম্বর। 30 কপোতাক্ষ নদ কবিতার যে দিক উদ্দীপকে প্রকাশ পেয়েছে তা হলো দেশপ্রেম, স্মৃতিকাতরতা, আত্মনিবেদন। আসলে কোনটা? এটা হচ্ছে বহুপদী। এইখান থেকে যদি একটাকে এলিমিনেট করতে পারো তার মানে তুমি 100% হচ্ছে কোনটা সেটা বের করতে পারবে। এখানে অবশ্যই স্মৃতিকাতরতা হবে, শিওর স্মৃতিকাতরতা হবে। কিন্তু কপোতাক্ষ নদ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো কবিতায়। দেশপ্রেম অবশ্যই না, স্মৃতিকাতরতা শুধু 2 হবে, খ নম্বর। এই যে খ। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। তো আমাদের এই 30টি এমসিকিউ পারলে আসলে কপোতাক্ষ নদকে নিয়ে আসলে এগুলোই ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে আসে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।